এখনকার দিনে সাউথের মুভির কনসেপ্ট আর স্টোরি লাইন সম্পূর্ণ অন্যরকম, যা আমরা ভীষণই পছন্দ করছি। আজ যে মুভিটি এক্সপ্লেন করব তার স্টোরি লাইন অসাধারণ, কেউ কেউ তো বলছে এটা অস্কারেও যেতে পারে। প্রথম 2 ঘন্টা এই মুভিটিতে যা দেখি তা প্রায় ট্রেলারের মতো, কিছুই বোঝা যায় না মুভির ভেতরে কি আছে, খালি স্টোরি লাইনের কিছুটা আমরা দেখি, কিন্তু শেষের 15-20 মিনিট মতো সময় পুরো ছবির গল্পকে ঘুরিয়ে রেখে দেয়, যা দেখে রীতিমতো আমি ভীষণ চমকে উঠেছিলাম যে এরকম ভাবেও কোনো গল্প বলা যায়। আজ যে মুভিটি এক্সপ্লেন করব তা একটি তামিল ভাষার মুভি, যা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে, নাম মহারাজা। মুভিটিতে রয়েছে বিজয় সেতুপতি আর অনুরাগ কাশ্যপ। বিজয়ের অ্যাক্টিং সম্পর্কে তো বলার কিছু নেই, কিন্তু অনুরাগের অ্যাক্টিং এখানে অসাধারণ। ভিডিওটিতে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে, তাই বলবো স্কিপ না করে দেখতে, তাহলে হয়তো তোমরা পুরো মুভিটা বুঝতে পারবে না। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে দেখি মহারাজা নামের একটি লোক, যেখানে সে তার মালিকের কাছে একদিনের ছুটি চাইছে, নিজের বউ বাচ্চাকে নিয়ে বেড়াতে যাবে বলে। মালিক গজগজ করতে হলে ওকে ছুটিটা দিয়ে দেয়। পরের দিন একটা খেলনার দোকানে মহারাজা কিছু খেলনা কিনতে যায়, যেখান থেকে কিছু খেলনা পছন্দ করে বাইরে বেরিয়ে উল্টো দিকে থাকা দরজার দিকে একটা মহিলাকে ওর খেলনাগুলো দেখাচ্ছে, যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে। পরে জানা যায় ওটা ওর বউ বাচ্চা ছিল। কিছুক্ষণ পরে একটা ট্রাক এসে ওই বাড়িতে গিয়ে ধাক্কা মারে, যাতে ওর বউ মারা যায়, কোনোভাবে ওর মেয়ে বেঁচে যায়। সিন এবার 15 বছর জাম্প করে, যেখানে আমরা ওর মেয়ে জ্যোতিকে দেখি, যে এখন 10th-এ পড়ে। পড়াশোনায় একদমই ভালো না, কিন্তু খেলাধুলোতে ভীষণই ভালো। পিটি টিচার আসিফা ম্যাডাম ওকে খুব পছন্দ করে। জ্যোতিও আসিফা ম্যাডামকে খুব পছন্দ করে, আর আসিফা ম্যাডাম মাঝে মধ্যে ওকে পড়াশোনাও একটু একটু করে বুঝিয়ে দেয়। এরপর আমরা জ্যোতির বাড়িতে দেখি ওর বাবা আর লক্ষ্মী থাকে। লক্ষ্মীটা এখানে কে সবাই জিজ্ঞাসা করলে জানতে পারা যায় একটা নোংরা ফেলার ডাস্টবিন, যে নাকি অ্যাক্সিডেন্টের সময় ওর মাথার ওপর পড়ে গিয়ে ওকে বাঁচিয়ে রেখেছিল। তাই ওর বাবা মানে মহারাজা ওই ডাস্টবিনটাকে তুলে ওর বাড়িতেই রেখেছে, বাড়ির সদস্য করে। ওর নাম দিয়েছে লক্ষ্মী। প্রতি শুক্রবার ওরা ওই ডাস্টবিনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার তিলক কেটে পুজো দিয়ে রাখে। এভাবেই ওদের 3 জনের ছোট্ট সংসার চলতে থাকে। আমরা আরো দেখি মহারাজা নিজের নামে একটা সেলুন করেছে, যেখানে মালিকও নিজে হলেও ওখানে একটি বুড়ো লোক কাজ করে, যে নিজেকেই ওই সেলুনের মালিক বলে মনে করে। পুরো সেলুনটি ও চালায় আর মহারাজার ওপরে ছড়ি ঘোরায়। এরপর একদিন জ্যোতি স্কুলে মহারাজাকে ডেকে পাঠানো হয়, যেখানে স্কুলের চেয়ারম্যান মহারাজাকে বলে তোমার মেয়ে গেস্টদের ওয়েলকাম ড্রিঙ্কসে মদ মিশিয়ে দিয়েছিল, যার বোতল তোমার মেয়ের ব্যাগেই পাওয়া গেছে। একে এখানে কোনো মতেই রাখা যাবে না, তুমি ওর টিসি আর স্পোর্টস সার্টিফিকেট নিয়ে এই স্কুল থেকে বেরিয়ে যাও, আমি ওর মুখ দেখতে চাই না। তখন মহারাজা বারবার বলতে থাকে আমার মেয়ে কোনো দোষ করতে পারে না। সেই সময় আসিফা ম্যাডাম একটা ছেলেকে ধরে আনার সিসিটিভি ফুটেজ নিয়ে এসে দেখায়, বলে এইসব ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে দোষ দেওয়া ভালো। ফুটেজ দেখে চেয়ারম্যান প্রিন্সিপালের ওপরই ভড়কে যায়, বলে দেখে শুনে তো নিয়ে আসবে, আমার নাকটা এবারেও কাটা গেল, আমি আর কোনো কথা শুনতে চাই না, যে যার বাড়িতে যাও আর এই ছেলেটির গার্জেনকে ডেকে আনবে। তখন মহারাজা বলে আপনি ভুল করেছেন, আপনাকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে। চেয়ারম্যান বলে কি বললে, এত বড় সাহস, তুমি আমার মুখে কথা বলছো, ও তো কোনো মতেই ক্ষমা চাইবে না। আর মহারাজাও ওখানের বিল্ডিং ভেঙে ফেলবে, কিন্তু চেয়ারম্যানকে সরি না বলিয়ে যাবে না। শেষ পর্যন্ত জ্যোতি চেয়ারম্যানকে বলে প্লিজ স্যার বলে দিন আমাকে সরি, না হলে আমার বাবা পুরো স্কুল ভেঙে ফেলবে আমাকে সরি না বললে। ভয় পেয়ে চেয়ারম্যান সরি বলে দেয়। এরপর দেখায় জ্যোতি 1 সপ্তাহের জন্য একটা স্পোর্টস ক্যাম্পে যায়, আর ওর বাবাকে বলে যায় লক্ষ্মীর খেয়াল রাখতে। ওর বাবা তাতেই সায় দেয়। এর পরের সিনে দেখি মহারাজা তার সেলুন বন্ধ করে রাত্রেবেলা বাড়ি ফিরছে। তার কিছুক্ষণ পরেই পুরো ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়ানো, মহারাজা একধারে পড়ে রয়েছে আর তার উপর দিয়ে সাপ চলে যাচ্ছে। এই সিন নিয়ে একটু পরে কথা বলছি। পরের সিনে দেখি একজন লোকাল কাউন্সিলর একটা গ্যারেজে গিয়ে মেকানিককে ধরে মারছে, কারণ ওর চশমা গাড়ি থেকে পাওয়া যাচ্ছে না। গাড়িটা সারাই করতে দিয়েছিল, ওই গাড়িতে ভুল করে চশমা ফেলে গিয়েছিল, কিন্তু চশমাটা ওরা ফেরত পায়নি, যার জন্য চশমা খুঁজতে এসে কথা না বলে মার দিয়েই কাজ চালাচ্ছে। সেই সময় একটি ছেলে এসে ঢোকে। মেকানিক বলে ওই তো গাড়িটাকে নিয়ে গেছিল আপনার, ওকে জিজ্ঞাসা করুন। ওকে জিজ্ঞাসা করার আগেই মারতে শুরু করে, আর তাতেও হচ্ছে বোম হয়ে যায়। কাউন্সিলর মারতে মারতে বলতে থাকে আমার গাড়ি কাল সকালে রেডি হয়ে যাওয়া সত্ত্বেও সন্ধ্যাবেলা কেন ডেলিভারি দেওয়া হয়েছিল, আবার 300 কিলোমিটার এক্সট্রা চালানো হয়েছে, আমি দেখেছি আমার গাড়িটার মিটার। শেষ পর্যন্ত পুরো গ্যারেজের সবাইকে হুমকি দিয়ে যায়, যেভাবেই হোক কালকের মধ্যে আমার চশমা চাই, না হলে পুরো গ্যারেজে আগুন লাগিয়ে দেব। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে বসে ওই কাউন্সিলর পার্টি করছিল, যে ছেলেটিকে সকালে মেরেছে ওই ছেলেটি যায় আর ওর চোখের সামনেই ওর সানগ্লাসটিকে ভেঙে দেয়, যা দেখে কাউন্সিলর আরো রেগে যায় আর ওকে মারতে যায়, উল্টে ওই মার খেতে শুরু করে। এমন মার মারে যে ওর মাথা থেকে রক্ত বেরোতে শুরু
করে। পরের দিন সকালবেলা আমরা পুলিশ স্টেশনে দেখি মহারাজা আসে। পুলিশ স্টেশনে গিয়েই মহারাজা বলে এফআইআর লিখতে, ওর লক্ষ্মী হারিয়ে গেছে এই নিয়ে। এরপর পুলিশ যখন ডিটেলসে জানতে চায়, ও বলে আগের দিন রাত 10টার সময় ও বাড়ি গেলে 3 জন লোক ওর বাড়িতে ঢুকেছিল, যারা ওর বাড়ি ঢোকার আগের থেকেই ঘরের মধ্যে উপস্থিত ছিল। ও বাড়ি ঢুকলে 2 জন ওর পেছনে দাঁড়িয়েছিল, একজন সামনে থেকে ওকে আটকে দেয় আর মুখ চেপে ধরে যাতে ও চিৎকার করতে না পারে। যে মুখ চেপে ধরেছিল তার হাতও কামড়ে দিয়েছিল। ওকে মেরে 3 জন গুন্ডা ওর কাছ থেকে লক্ষ্মীকে তুলে নিয়ে যায়। পুলিশ তখন জানতে চায় লক্ষ্মী কি ওর বোন, মেয়ে না স্ত্রী। তখন মহারাজা জানায় ওর স্ত্রী অনেকদিন আগেই মারা গেছে, মেয়ে ক্যাম্পে গেছে আর ক্যাম্প থেকে আসার আগেই ওকে লক্ষ্মীকে এনে দিতে হবে। বারবার জানতে চাওয়ায় লক্ষ্মীকে ও দেখায় ওর ফটোতে একটা ডাস্টবিন, যা দেখে পুলিশ খুব রেগে যায় আর ওকে মেরে তাড়াতে যায়। তখন ও পুলিশের ওখানে থাকা একটা রড টেনে ধরে ঝুলে পড়ে, বলে আমার এফআইআর না নিলে আমি এখান থেকে কোথাও যাব না। পুলিশ খুব জোরাজোরি করতে থাকে। লাস্টে যে রডটা ধরে ঝুলেছিল ওটা ভেঙে পড়ে যায়, ওখান থেকে সাপ বেরিয়ে আসে। সব পুলিশের লোক বাইরে বেরিয়ে যায়, কিন্তু মহারাজা ওখানে বসে সাপকে ধরে বাইরে বেরিয়ে আসে, যাতে পুলিশ বুঝতে পারে ও এই এফআইআর না লিখিয়ে এখান থেকে কোথাও নড়বে না। এর পরের সিনে আমরা বরদারাজন নামে একজন পুলিশ ইন্সপেক্টরকে দেখি, যে একটা চোরকে দিয়ে ডেমো নেওয়াচ্ছিল। মানে একজনের বাড়িতে চুরি হয়েছিল, কিভাবে চোরটা চুরি করেছিল তার ডেমো দিচ্ছিল। ডেমো দেওয়ার পরে যে সোনা চুরি করেছিল ওই চোরটি, ওই সোনা যার বাড়িতে চুরি হয়েছিল তাকে ফেরত দিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওই লোকটি আবার বরদারাজনকে ডেকে বলে আমাদের যে গয়না চুরি হয়েছিল ওগুলো সোনার ছিল, কিন্তু এগুলো নকল, কিন্তু একই রকম ডিজাইনের সব। যা শুনে বরদারাজন রেগে যায় আর বলতে থাকে তুমি আর এই চোর মিলে আমাকে ফাঁসাচ্ছ না, আমি জানি এই গয়নাগুলো তোমরাই পাল্টেছো। ভয় পেয়ে ওই লোকটি আর কিছু বলে না। আসলে এই বরদারাজন চোরের সাথে শার্ট করে আসল গয়নাগুলো ওরা নিয়ে নেয় আর নকল গয়নাগুলো এদেরকে ফেরত দেয়। আসল গয়না বিক্রি করে কিছু টাকা ওই চোরের বউকে দেয় আর বাকি টাকা এরা রেখে নেয়, মানে পুলিশরা রেখে নেয় আর কি। এখান থেকে বুঝতে পারি ইন্সপেক্টর বরদারাজন খুব একটা সুবিধের লোক না, ভীষণ লালচি। যাই হোক, এরপরে বরদারাজন ওর পুলিশ স্টেশন যায়, মানে যেখানে মহারাজা কমপ্লেন লেখাতে গিয়েছিল। ওখানে গিয়ে মহারাজাকে দেখে। মহারাজা এখানেও একই গল্প শোনায় যা তার আগের ইন্সপেক্টরদের শুনিয়েছিল। যা শুনে ওরা বলতে থাকে স্যার একই কথাই বলে যাচ্ছে, ওই ডাস্টবিন চুরির কথা। বরদারাজন তখন জানতে চায় তোমার যে ডাস্টবিন চুরি করেছিল 3 জন লোক, তাদেরকে দেখলে তুমি চিনতে পারবে? তখন মহারাজা বলে ওরা তো মাস্ক পরেছিল। তা শুনে ইন্সপেক্টর বলে যারা চুরি করতে আসবে তারা কি মুখ দেখিয়ে আসবে? কোনো চিহ্ন ছিল তাদের হাতে কিংবা কোনো কথা বলছিল যা শুনে তুমি বুঝতে পেরেছো তারা কারা হতে পারে? কিছুক্ষণ চিন্তা করে মহারাজা জানায় ওই 3 জনের মধ্যে একজনের পিঠে একটা কান ছিল, যা শুনে সবাই হাসতে শুরু করে। বরদারাজন বলে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওই পুরনো ডাস্টবিনের বদলে একটা নতুন ডাস্টবিন কিনে নিও। যা শুনে মহারাজা বলে আমার ডাস্টবিন চাই না স্যার, আমার ওই লক্ষ্মীকেই চাই যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছিল যখন আমার মেয়ে ছোট ছিল। ইন্সপেক্টর আবার জিজ্ঞাসা করে ওই ডাস্টবিনে তোমার কোনো জরুরি কাগজপত্র কিংবা সোনা দানা কিংবা দামি কিছু ছিল কি, যার জন্য তুমি এত রিকোয়েস্ট করছো আমাকে? মহারাজা জানায় ওর মধ্যে কিছুই ছিল না, কিন্তু কেন যে গুন্ডাগুলো আমার ওই লক্ষ্মীকে তুলে নিয়ে গেল তা আমি কিছুই জানি না। যেভাবেই হোক আমার মেয়ে ফিরে আসার আগে আমার প্লিজ ওই লক্ষ্মীকে খুঁজে দিন। পুলিশ এবারেও ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় স্টেশন থেকে আর বন্দুক দেখিয়ে বলে আর কোনোদিন যদি পুলিশ স্টেশনে পা রেখেছে ওর হাড় গুঁড়ো করে দেবে। এরপর মহারাজা ওখান থেকে চলে যায়। বরদারাজন পুলিশ স্টেশনে ঢুকে সবাইকে বোঝাতে থাকে একটা পাগলকে তোমরা পুলিশ স্টেশন থেকে বের করতে পারছো না, একবার বন্দুক দেখালেই সবাই চলে যাবে। কিছুক্ষণ পর আবার মহারাজা ফিরে আসে আর পুলিশকে 40,000 টাকা দিয়ে বলে আমার লক্ষ্মীকে খুঁজে দিন স্যার, আমি তাহলে আপনাকে 5 লাখ টাকা আরো দেবো। যা শুনে বরদারাজন ওকে ওখানে একটা থাপ্পড় মারে। কিছুক্ষণ পর দেখায় একটা রেস্টুরেন্টে গিয়ে একজন পুলিশওয়ালা গুনে গুনে টাকা নিচ্ছে আর বলছে পুলিশকে সবার সামনে ঘুষ দিতে হয় নাকি? এরপর থেকে টাকা পয়সা দেওয়ার হলে এই রেস্টুরেন্টে এসে দেবে, সবার সামনে নয়। এবার বেশ কিছুজন পুলিশ ইনভেস্টিগেশন করতে যায় মহারাজার বাড়িতে, যেখানে দেখে সমস্ত জিনিস উল্টে পাল্টে আছে। সব ইনভেস্টিগেট করার পর একজন পুলিশ বলতে থাকে এ নিশ্চয়ই কোনো ইল্লিগাল কাজ করে, না হলে এর কাছে 15 লাখ টাকা থাকবে কি করে? অ্যাকাউন্টে ওর 15 লাখ টাকা আছে। আমার মনে হয় ও হয়তো ওই ডাস্টবিনে কোনো দামি জিনিস লুকিয়ে রেখেছিল, যার জন্য আমাদেরকে এত প্রেসার দিচ্ছে, এত ঘুষ দিচ্ছে ওটা খুঁজে পাওয়ার জন্য। বরদারাজন মহারাজকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করে তোমার ওই ডাস্টবিনে এমন কিছু তো নিশ্চয়ই ছিল যে কারণে তুমি এত টাকা দিতে রাজি হচ্ছ। দেখো তুমি যদি আমাকে বলে দাও কি, তাহলে আমি বুঝতে পারবো কোন চোর এটা চুরি করতে পেরেছে। পুলিশের আগে কেউ কিছু করতে পারে না, আমরা সব জানি যে কে এই কাজ করতে পারে। তখন মহারাজা বলে আপনাকে আরো আমি 2 লাখ টাকা এক্সট্রা দেবো, মোট 7 লাখ দেবো। প্লিজ আমাকে আমার ওই লক্ষ্মীকে খুঁজে দিন,
ওই লক্ষ্মীতে বিশ্বাস করুন কিচ্ছু ছিল না, ওটা একটা টিনের ডাব্বা ছিল। যা শুনে বরদারাজন পুরো হয়ে যায়। এরপর আমরা মুভির আসল ভিলেনকে দেখি, সেলভা, যে একটা বাড়িতে রান্না করে খাচ্ছিল। আসলে ওই বাড়িতে সেলভা আর ওর সাগরেদ দুজনে মিলে চুরি করতে গিয়েছিল। ওদের কাছ থেকে সমস্ত গয়নাগাটি নিয়ে মেয়েটাকে রেপ করে ওদের বাড়িতে গ্যাস খোলা ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে এলে বাড়িটা ব্লাস্ট হয়ে যায়। ওখানে ওরা জানায় আমরা এর আগে বহু বাড়ি চুরি করেছি আর কোনো প্রমাণ রেখে যায়নি। যারা আমাদের মুখ দেখেছে তাদের সবাইকে আমরা মেরে ফেলেছি, তোমাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো কেন? এরপর সেলভা তার বাড়ি ফিরে আসে। ওখান থেকে একটা শোপিস চুরি করে এনেছিল, যেটা সে তার মেয়েকে দেয়। মেয়ের ওই শোপিসটা পছন্দ না হওয়ায় ওটা ডাস্টবিনে ফেলে দেয়। এই ডাস্টবিনটাই হচ্ছে ওই ডাস্টবিন যেটা মহারাজার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। এরপরে আবার আমরা মহারাজাকে দেখি যে পুলিশকে রীতিমতো ঘুষ দিয়েই যাচ্ছে আর পুলিশের খিদমত খাটছে শুধু লক্ষ্মীকে ফিরে পাওয়ার জন্য। পুলিশ নিজেদের মতো চেষ্টা চালাচ্ছে, চুরি যাওয়াটা তো ওর ফেরত পাবেই না, নতুন করে যদি ওই রকমই একটা ডাস্টবিন বানানো যায়। তাই পুলিশ ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানে জানতে চাইছে ওরকম ডাস্টবিন আর কোথাও পাওয়া যায় নাকি। অন্যদিকে জ্যোতিকে দেখি সে তার ক্যাম্পে গিয়ে বেশ ভালোই মজাতে আছে আর মাঝে মাঝেই তার বাবাকে ফোন করছে ভিডিও কল। সেলভা নামের চটির একটি ইলেকট্রনিক্স দোকান আছে যেখানে সে আর তার চেলা কাজ করে। ওর কাছে ফোন আসে কার বাড়ি খালি আছে, কার বাড়িতে কত সোনা আছে, সেই হিসেবেই ও চুরি করতে যায়। সেরকমই আরেকটা বাড়িতে চুরি করতে যায় আর সমস্ত টাকা পয়সা নেয়। ওদের চুরি করার স্টাইল হচ্ছে যে বাড়িতে যাবে সেই বাড়িতে গিয়ে আগে রান্না করে ওরা খাবে, চুরি করবে আর বাকি সবাইকে মেরে দেবে। সেলভা চোর যেমনই হোক বাড়িতে কিন্তু ও খুব ভালো বাবা। ওর মেয়ের পিঠে একটা ঘা আছে যেটা ও সব সময় পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দেয় যাতে তাতে কোনো ইনফেকশন না হয়। অন্যদিকে মহারাজাকে জ্যোতি বারবার মেসেজ করতে থাকে, ভিডিও মেসেজ, যে ও লক্ষ্মীকে দেখতে চায়, কিন্তু মহারাজা তো দেখাতে পারে না লক্ষ্মী চুরি হয়ে গেছে। তাতে মহারাজা খুব আপসেট হয়ে থাকে সারাদিন। এক সময় দেখি মহারাজার পায়েও একটা ঘা আছে, কি করে হয়েছে সেটা আমরা পরে জানবো। এরপর একটা পুলিশকে দেখি নতুন বাসনের দোকানে গিয়ে ওরকমই একটা ডাস্টবিনের খোঁজ করতে। সেখানে শিবা নামের একটা লোকের সাথে তার দেখা হয়, যাকে দেখে ইন্সপেক্টর বরদারাজনকে জানায় শিবা ওই ডাস্টবিনটা খুঁজতে হেল্প করবে বলেছে আমাদেরকে। বরদারাজন বলে যেভাবেই হোক আমাকে এই ডাস্টবিনটা 3-4 দিনের মধ্যে করিয়ে দাও। শিবা হচ্ছে পুলিশের ইনফর্মার। শিবা জানায় হ্যাঁ ঠিক আছে স্যার, তা আমরা করে দেব। অন্যদিকে মহারাজা পুলিশের মারধর সহ্য করেও পুলিশ স্টেশনেই পড়ে থাকে যতক্ষণ না ও লক্ষ্মীকে বাড়ি নিয়ে যায়। এই সময় পুলিশ স্টেশনে একটা লোক আসে যে ধনা নামের একজন লোককে খুঁজে পাচ্ছে না বলে রিপোর্ট করে। এখানে আমরা জানতে পারি ধনা হচ্ছে সেই লোকটি যে কাউন্সিলরকে গিয়ে বারে খুব পিটিয়েছিল। এখানে ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখায় যেখানে মহারাজা যখন পড়েছিল তার উপর দিয়ে সাপ যাচ্ছিল সেই সময় একটা কাগজ খুঁজে পায়। সেই কাগজে এটিএম এর একটা বিল ছিল যা গাড়ি সার্ভিসিং করতে দেওয়ার জন্য ওই গ্যারেজে বিল পে করেছিল তার বিল, যা দেখে কাউন্সিলরের কাছে যায় মহারাজা। যেদিন বারে বসে কাউন্সিলর মদ খাচ্ছিল ওইখানে গিয়ে জিজ্ঞাসা করে গাড়ি যাদেরকে সার্ভিসিং করতে দিয়েছিলেন তাদেরকে এখন কোথায় পাবো? কাউন্সিলর বলে কেন, তারাও কি তোমার কান চুরি করে নিয়ে গেছে? মহারাজা কোনো উত্তর দেয় না। ওখানে মহারাজা জানতে পারে কাউন্সিলরের গাড়ি নিয়েই ওই দিন সন্ধেবেলা মহারাজার বাড়ি গিয়েছিল ধানা আর তার সাথে দুজন। কাউন্সিলরকে মেরে ধানা যখন চলে যাচ্ছিল তার পেছন পেছন মহারাজা যায়। মহারাজাকে ফলো করতে দেখে নেয় ধানা, তাই ধানা মহারাজাকে ফলো করিয়ে নিয়ে যায় একটা পুরনো ফ্যাক্টরিতে যেখানে তার পরিচিত গুন্ডা ছিল। মহারাজা ওখানে গেলে ওকে সবাই মিলে খুব মারে আর ধানা ওকে বলতে থাকে সেই দিনই তোমাকে মেরে দেওয়া উচিত ছিল, দয়া দেখিয়ে তোমাকে ছেড়ে এসেছি যার ফল আমরা ভোগ করছি। গুন্ডারা ওকে মারতে থাকে, তখন ধানা বলে ওকে আস্তে আস্তে এক একটা হাড় গুঁড়ো করো, কিন্তু মহারাজা তখন জোশে চলে আসে আর সবাইকে মেরে যখন ধানার কাছে আসে তখন জানতে চায় তুমি ছিলে আর বাকি যে দুজন ছিল তারা কারা আমাকে বলো। ধানা তখন জানায় আমার সাথে ছিল তোমার এলাকার পুলিশ স্টেশনেরই একজন, পারলে খুঁজে দেখাও। আর তখনই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে মহারাজার থাইয়ে মেরে দেয়, যেটার ঘা মহারাজা পরিষ্কার করছিল। ওই অবস্থাতেই মহারাজা একটা দা নিয়ে ধানার মুন্ডু শুদ্ধ কেটে উড়িয়ে দেয়। সাউথের অ্যাকশন সিন বুঝতেই পারছো, গল্পের গরু গাছে ওঠে টাইপের হয়। একটা ডাস্টবিনের জন্য মহারাজা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে দেখো। ধানা পুলিশের কথা বলেছিল বলেই ও রোজ পুলিশ স্টেশনে গিয়ে বসে থাকে যাতে ও ডাস্টবিন চোরকে খুঁজে পায়। এখানে ধানার যে ফটো নিয়ে এসেছিল খুঁজতে তাকে মহারাজা জিজ্ঞাসা করে তুমি যাকে খুঁজতে এসেছো সে কে? তখন বলে আরে আমার গ্যারেজে কাজ করে, কাউন্সিলর এসে মারার পর থেকেই ও গায়েব আর আমাকে
ফাঁসিয়ে দিয়ে গেছে। তখনই কাউন্সিলর ওই পুলিশ স্টেশনে আসে। পুলিশ ওকে জিজ্ঞাসা করে, তুমি ধানাকে মারার পর থেকেই ও গায়েব হয়েছে, তুমি বলো তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো। কাউন্সিলর বলে, সন্ধেবেলা এসে আমাকেই এই অবস্থা করে দিয়ে গেছে, আর আমাকে জিজ্ঞাসা করছো ওকে আমি কোথায় রেখেছি, আমারই তুমি মেজাজ খারাপ করে দিচ্ছ। তখন পুলিশ জানতে চায়, ওই দিন আর কিছু হয়েছিল তোমাকে মারার পর? তখন কাউন্সিলর বলে, মারার পর তো কিছু হয়নি, মারার আগে একজন ধানার ব্যাপারে খোঁজ নিতে এসেছিল আমার কাছে, কি একটা যেন নাম বলেছিল, কিছুতেই মনে করতে পারে না। সেখানে কিন্তু মহারাজা ছিল, কিন্তু ওকে দেখতে পায়নি। অনেক মনে করার পর নামটা বলে ইলাই রাজা, যার পর পুলিশ বলে, তুমি যাও বাবা, তোমার ঘরে যাও। অন্যদিকে পুলিশ ওই শিবাকে নিয়ে ঘুরতে থাকে, যেখানে টিনের জিনিস তৈরি করা হয়। ওখানে শিবা একটা দোকানের খোঁজ দেয় যেখানে এইসব তৈরি করা হয়। ওরা ওখানে যায় খোঁজ করতে। সেলভাকে দেখি সে তার মেয়ে আর বউকে নিয়ে একটা সোনার দোকানে যাওয়ার থাকে, যেখানে ওর বউ বলে ওখানে কিন্তু আম্মু যা চাইবে তুমি তা দেবে না, কারণ ওর বউ জানে না ওর বর মানে সেলভা লোকের বাড়ি বাড়ি চুরি করে বলে। এদিকে পুলিশ আর শিবা মিলে একটা দোকানে ওই ডাস্টবিনের অর্ডার দেয়, যার দাম নেয় 2500 টাকা, আর তা 3 দিন সময় নেয় বানিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে সেলভাকে দেখি ওই সোনার দোকানে যায় বউ বাচ্চাকে নিয়ে, একটা স্পেশাল পেন্ডেন্ট আর চেন অর্ডার করে, যা ওই সোনা দোকানে ছিল না, বলে 2 দিনের মধ্যেই দিয়ে দেবে। আসলে সেলভার মেয়ের জন্মদিন ছিল 2 দিন পরে, যার জন্য মেয়েকে ওই গিফটটা দিতে চায়, যেটা ওর মেয়ের খুব পছন্দ হয়েছিল। ওটা ওর বউ বারণ করা সত্ত্বেও অর্ডার দিয়ে দেয় নিজের মেয়ের জন্য। রাতের বেলা যখন শুয়ে থাকে সেলভা আর তার বউ, ওর বউ বারবার বলতে থাকে, এত দামি জিনিস এত ছোট বাচ্চাকে দেওয়া তোমার উচিত হয়নি। সেলভা জানায়, আমার মেয়েকে দুনিয়ার সব সুখ দেব, সে যেভাবেই হোক, ও যা হতে চাইবে, যেভাবে চলতে চাইবে জীবনে সেভাবেই চলবে, তার জন্য যত টাকাই না লাগুক। ওর বউ জানতে চায়, এত টাকা তুমি পাবে কোথায়? সেলভা এর কোনো উত্তর দেয় না, বলে যা জোগাড় করার আমি করব, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। এরপর আমরা জ্যোতিকে দেখি, যে আসিফা ম্যাডামকে বলছে, আমি লক্ষ্মী আর বাবা দুজনকেই খুব মিস করছি, আমার আর ভালো লাগছে না। এরপর আবার আমরা সেলভাকে দেখি যে সোনা দোকানে গেছে তার মেয়ের সোনার চেন আর পেন্ডেন্টটা আনতে। ওখানে ওর বউ ফোন করে জানায়, তুমি বাড়ি আসার পথে কিছু দরকারি জিনিস নিয়ে এসো, আর তোমার দাড়িটা কেটে এসো কোনো ভালো সেলুন থেকে, এত লোক আসছে দেখতে খারাপ লাগে। সেলভা নিমরাজি হয়ে যায় দাড়ি কাটতে, ওই সেলুনে যে সেলুনে আগে মহারাজা কাজ করত, নিজের সেলুন না কিন্তু। ওখানে দাড়ি কাটতে গেলে কথায় কথায় মহারাজা জানতে চায়, তোমার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? সেলভা জানে হ্যাঁ, মেয়ের জন্মদিন। তখন দাড়ি কাটতে গিয়ে ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়। মহারাজা বলে, আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। সেলভা জানায়, কোনো দরকার নেই, আমার ট্রিমারই চাই, তুমি নিয়ে এসো বাইরে থেকে। মহারাজা বেরিয়ে গেলে সেলভার কাছে একটা ফোন আসে ও সাগরেদের, যে জানায়, তুমি আজকের পেপারটা দেখেছো? দেখো আমাদের ব্যাপারে লেখা হয়েছে, যেখানে পরিষ্কার বলা আছে যে এখানেরই কোনো লোক খুন করেছে, হয়তো ওরা কোনো ক্লু পেয়েছে। সেলভা পেপারটা দেখে জানায়, হতে পারে কিংবা নাও হতে পারে, তুমি এই নিয়ে টেনশন করো না, টেনশন করলে ধরা পড়ে যাবে, আমাদের প্রমাণ কারো কাছেই নেই যে আমাদেরকে ধরবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই যখনই পেছনে মোড়ে দেখে মহারাজা, সঙ্গে সঙ্গে সেলভা ফোনটা কেটে দেয়। মহারাজা সেলুনে ঢুকেই ওর হাতে পেপারটা দেখে, যেটা দেখার সাথে সাথেই সেলভা লুকিয়ে নেয় আর খুব মনোযোগ দিয়ে মহারাজাকে দেখতে থাকে। মহারাজার কোনো আকার বিকার হয় না। যাওয়ার সময় সেলভা মহারাজাকে টিপ দিতে চাইলে মহারাজা নিতে অস্বীকার করে। সেলভা বাড়ি গেলে চুপচাপ বসে থাকে। ওখানে ওর মেয়ের জন্মদিনের বিশাল বড় আয়োজন হচ্ছিল, যা দেখে ওর বউ বলে, তুমি চুপচাপ বসে আছো কেন? আসলে ও খুব টেনশন করছিল সাবরি ওর খবরটা দেওয়ার পর। সাবরি ওর সাগরেদের নাম। এরপর সাবরি আসে আর সেলভা ওকে জানায় ওই সেলুনওয়ালা ওর কথা সব শুনে নিয়েছে, যখন ও পেছনে মুড়ে ছিল তখনই সব শুনেছে। সাবরি বলে, এরপর গিয়ে ওকে মেরে ফেলতে হবে, আজকের কাজটা মিটে যাক, তারপরে তা করে দেব। তখনই সেলভা বলে, সমস্ত টাকা চারিদিকে ডিভাইড করে রাখো, ধরা পড়লেও যাতে টাকাগুলো ধরা না পড়ে। এই বলে সাবরি নিজের কাজে লেগে যায় আর সেলভাকে ওর বউ বলে, চেনটা কোথাও খুঁজে পাচ্ছি না। সেলভা নিজেও খুঁজে দেখে চেনটা নেই। তখন তার মনে পড়ে হয়তো সেলুনেই ফেলে এসেছে। ও সাবরিকে নিয়ে সেলুন যেতেই যাবে, তখন আরেকটা সিনে দেখায় মহারাজা সেলুনে ওর মালিককে বলছে, এই চেনটা ওই লোকটা ফেলে গেছে, যার মেয়ের জন্মদিন আজ 3টে থেকে সেলিব্রেশন আছে। মালিক বলে, তাহলে তুমি গিয়েই দিয়ে এসো। মহারাজা সঙ্গে সঙ্গে রাজি হয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় সেলভার বাড়িতে চেনটা দিতে। মহারাজা যখন গাড়ি থেকে নামে, পেছন পেছন পুলিশও ওর সাথে নামে। সেলভা তখন সেলুনে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সেলভা মহারাজাকে পুলিশের সাথে আসতে দেখে মনে করে যে ওই হয়তো পুলিশকে ডেকে এনেছে, মানে ওই ধরা পড়িয়ে দিয়েছে। এরপর পুলিশ সেলভাকে ধরতে এলে ওর বউ কিছুতেই বিশ্বাস করতে চায় না সেলভা এরকম করতে পারে, কিন্তু সাবরি যখন সেলভার গাড়ি থেকে গান বের করে পুলিশকে ধমকাতে থাকে, তখনই ওর বউ অবাক হয়ে যায়। তার মানে সেলভা সব করেছে। পুলিশ এসে ওর বউকে বলে, তুমি জানো তোমার হাজবেন্ড কতজনকে মেরেছে, কত মেয়ে সর্বনাশ করেছে, আর তোমার বাড়ি
বাড়িতে এখন তোমার মেয়ের জন্মদিন মানানো হচ্ছে বলে সেলভাকে ধরে নিয়ে যায়। মহারাজার পাশ দিয়ে যাওয়ার সময় সেলভা মনে করে এই মহারাজাই আমার সর্বনাশটা করলো। মানে এগুলো হচ্ছে সব ফ্ল্যাশব্যাকের ঘটনা যা সেলভাকে নিয়ে দেখানো হয়েছিল। সিন আবার বর্তমানে ফেরত আসে। জ্যোতি মহারাজাকে মেসেজ পাঠায় সে ফেরত আসছে, বাসেও উঠে গেছে, আর তার জন্য যেরকম জুতোর ফটো পাঠিয়েছে ওরকমই যেন জুতো কিনে রাখে, কারণ ওর জুতোটা ওর বন্ধুর জুতো ফেটে যাওয়ায় ওকে দিয়ে দিয়েছে। ওই মেসেজটাই শুনছিল মহারাজা একটা রেস্টুরেন্টে বসে, যেখানে একটা পুলিশ এসে ওকে জিজ্ঞাসা করে তোমার ডাস্টবিন পাওয়া গেছে, ওটা তুমি কালকেই পেয়ে যাবে। তখন মহারাজা থ্যাংক ইউ বলে। পুলিশ বলে আমি তোমার কাছে থ্যাংক ইউ চেয়েছি। মহারাজা সরি চেয়ে তখন পুলিশকে টাকাটা দেয়। এরপরে আমরা দেখি ওয়ারাদা রাজান স্যারের কাছে শিবা আর আরেকজন পুলিশ ইন্সপেক্টর মহারাজার জন্য বানানো নতুন ডাস্টবিনটা নিয়ে আসে, যা দেখে শিবাকে ওয়ারাদা রাজান বলে তুমি খুব কাজের জিনিস, তুমি এই ডাস্টবিনটাকে যেমন ছবিতে আছে ওরকম পুরনো বানিয়ে দাও। শিবা খুশি খুশি তা করতে রাজি হয়ে যায়। এক্স্যাক্টলি যেমন ওই ছবিতে ছিল সেরকমই ও ডাস্টবিনটাকে বানিয়ে দেয়, যা ওয়ারাদা রাজান দেখে বলে খুবই ভালো হয়েছে, পুরো এক্স্যাক্টলি যেমন ওখানে ছিল সেরকমই। আরেকটা ইন্সপেক্টর ওয়ারাদা রাজানকে জিজ্ঞাসা করে স্যার ও যদি জিজ্ঞাসা করে যে এই ডাস্টবিনটা ওর ডাস্টবিন না যেটা ও হারিয়েছে, তখন ওয়ারাদা রাজান বলে এটাই তো আমরা চাইছি করতে, যদি তা না হয় ও নিশ্চয়ই আরো খোঁজ খবর করবে আর যে চোরকে আমরা ফাঁসাবো তার পেছন নেবে, তাহলেই বুঝতে পারবো ও কেন এই ডাস্টবিনের পিছনে পড়ে রয়েছে। জ্যোতিকে দেখি বাসে করে ওর বন্ধুদের সাথে নাচ গান করতে করতে ফেরত আসছে। ওয়ারাদা রাজানের ঘরে শিবা আর ওই পুলিশ ইন্সপেক্টর খাওয়া দাওয়া করে, আর ওয়ারাদা রাজান বিভিন্ন চোরকে ফোন করে একটা ডাস্টবিন চুরির দায় নিজের ঘাড়ে নিতে বলে, যেটা কেউই করতে রাজি হয় না, কারণ তাতে তাদের চোর নামের বদনামি হবে। শেষ পর্যন্ত শিবা বলে স্যার চুরির দায়িত্ব স্বীকার করতে হবে, সেটা না হয় আমি করে নেব, তার জন্য আমাকে টাকা দেবেন তো? ওয়ারাদা রাজান বলে হ্যাঁ হ্যাঁ আমি 50,000 টাকা আমাদের থেকে দেব, আর বাকি ডাস্টবিনে যা থাকবে তার জন্য তুমি আলাদা করে টাকা পাবে। এরপর জ্যোতির বাস থেকে নামার টাইম হয়েই যায়। সেই সময় পুলিশ স্টেশনে মহারাজাকে আবার পুলিশ বলে তুমি তোমার ঘটনাটা আবার থেকে বলো, কারণ ওয়ারাদা রাজান তাকে ফোন করে জানায় পুলিশ স্টেশনে যে যে ঘটনা হয়েছিল সেই ঘটনাটাকে আবার ওকে বলতে বলো, শিবা শুনবে পুরো ঘটনা। পুলিশ ওই ঘটনাটা রেকর্ড করে শিবাকে শোনাতে থাকে, যেখানে দেখা যায় জ্যোতি বাস থেকে নামে। আসলে ঘটনাটা হচ্ছে মহারাজা যে চুরির ঘটনা বারবার বলে যাচ্ছে সেদিন চুরি হয়নি, সেদিন জ্যোতি ফিরে এসেছিল ক্যাম্প থেকে, আর যে যে ঘটনা মহারাজা তার সাথে হয়েছে বলছে ঘটনাটা হয়েছিল জ্যোতির সাথে, যা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জ্যোতি ক্যাম্প থেকে ফিরে ওর ঘরে ফিরে আসে যখন ওর বাবা ফেরেনি, কারণ ওর বাবা জুতো কিনতে দোকানে গিয়েছিল। সেখানে সেলভা, ধনা আর শিবা তিনজনে মিলে মহারাজাকে মারতে এসেছিল, কারণ সেলভা মনে করেছিল ওর জন্যই ধরা পড়ে গিয়েছিল, আর তাই ওর বউ আর মেয়ের কাছে ও সারা জীবনের মতো খারাপ হয়ে যায়। কিন্তু মহারাজার জন্য অপেক্ষা করতে করতে ওর মেয়েই বাড়িতে এসে পৌঁছায়, যাকে দেখার পর শিবা আর ধনা দুজনে মিলেই রেপ করে। সেলভা কিছু করে না, সেলভা যদিও রাজি ছিল না এটা করাতে। ধনা বলতে থাকে আর ওয়েট করা যাবে না মহারাজার জন্য, একেই এখন শেষ করে দিয়ে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। সেলভা বলে আমি ওকে মারার জন্যই 13 বছর ওয়েট করেছি। আসলে সেলভার ধরা পড়ার ঘটনাটা 13 বছর আগেকার, এখনো জেল থেকে ছাড়া পেয়ে মহারাজাকে মারতে এসেছিল, কিন্তু মহারাজা ছিল না, ওর মেয়েরই সর্বনাশ করে দেয়। সেলভা আর কিছু করতে রাজি হয়নি, ওখান থেকে জ্যোতিকে ফেলে রেখে চলে যায়। এই ঘটনাটাই ওর নিজের ওপর দিয়ে পুলিশকে বলছিল আর কেঁদে ফেলে মহারাজা, যা শুনে পুলিশরা বলতে থাকে আমরা বুঝতে পেরেছি তুমি ওখানে তোমার লক্ষ্মীর কথা বলছো না, অন্য কারোর কথা বলছো। মহারাজা এর কোনো উত্তর দেয় না আর বাড়ি ফিরে আসে। অন্যদিকে শিবাকে দেখি যে পুরো ঘটনাটা ফোনের রেকর্ডিং এ শুনতে থাকে এবং বুঝতে পারে যে ও ফেসে গেছে। মহারাজা আসলে ওকেই যে খুঁজছে সেটা ও বুঝতে পেরেছে। এরপর সে ওয়ারাদা রাজানকে বলতে থাকে আমাকে এর মধ্যে আর ফাঁসিও না, একটা ডাস্টবিন চুরির দায়ে আমি ফাঁসবো, আমি বরং বাড়ি যাই। ওয়ারাদা রাজান ওকে বাড়ি যেতে দেয় না ওই দিন, বলে তোমাকে এই দোষ কাবুল করতেই হবে, না হলে আমার চাকরি চলে যেতে পারে। লাস্টে শিবা ফেসে গিয়ে সেলভাকে ফোন করে জানায় সেদিন যদি ওই মেয়েটাকে মেরে দিতে এত ঝামেলার মধ্যে আমাদেরকে ফাঁসতে হতো না। ওই সেলুনওয়ালা পুলিশে গিয়ে রিপোর্ট করেছে ওর ডাস্টবিন চুরি হয়ে গেছে বলে, আর পুরো আমি ফেসে গেছি এই ঝামেলায়। সেলভা বলে ধনাকে ফোন কর, ও সব সামলে নেবে। শিবা জানায় ধনাকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না, আসলে ধনাকে তো আগেই মেরে ফেলেছে মহারাজা। এরপর আমরা মহারাজাকে দেখি হসপিটালে যেতে যেতে ফ্ল্যাশব্যাকের সিনে দেখায় ওই দিন জ্যোতির রেপ করার পর ওরা তো ছেড়ে চলে যায়। মহারাজা বাড়ি ফিরে এসে জ্যোতির ওই অবস্থা দেখে ওর মাথা খারাপ হয়ে যায়। জ্যোতিকে হসপিটালে ভর্তি করা হয়। লক্ষ্মী কোথাও চুরি হয়নি, জ্যোতির মাথার নিচেই রাখা ছিল। ডাস্টবিনটা চুরির নাম করে
আসলে মহারাজা পুলিশের যে লোক তাকেই ধরতে চেয়েছিল, ধানা যেহেতু বলেছিল তাই। শিবা তো বুঝতে পারে ও ফেসে গেছে, ওকে ইন্সপেক্টর যেতে দেয় না বাড়ি। ও ভেবেছিল বাড়ি যাওয়ার নাম করে ও পাল্টি নিয়ে নেবে। মহারাজা হসপিটালে গিয়ে জ্যোতির কাছে যখন দাঁড়ায় ওকে চোখে দেখা যায় না, এত বাজেভাবে টর্চার করা হয়েছে ওর উপর। জ্যোতি বলে, আমি যা চাই বাবা তুমি তো আমাকে সব দাও, তুমি এবার আমার একটা লাস্ট কথা মানো, যারা আমার সাথে এই কাজগুলো করেছে তাদের একজনের সাথে আমি অন্তত দেখা করতে চাই, প্লিজ আমাকে একবার দেখা করিয়ে দাও। মহারাজা কোনো উত্তর দেয় না, খালি কাঁদতে থাকে। এইখানে বিজয় সেতুপতির অ্যাক্টিং অসাধারণ। একজন বাবা তার মেয়ের জন্য কিরকম আকুল হয়ে কাঁদতে পারে এই সিন না দেখলে বোঝা যায় না। এরপর শিবাকে পুলিশগুলো সব নিয়ে আসে মহারাজার বাড়িতে। এখানে এসে শিবা অ্যাক্টিং করে দেখায় ও আসলে সেদিন কি কি করেছিল, যা দেখে মহারাজা বুঝতে পারে ও যা বলছে ঠিকই বলছে। তারপর শিবাকে জড়িয়ে ধরে, কারণ ও দেখতে চাইছিল শিবার পিঠে কোনো কান আছে কিনা। ওর মেয়ে বলেছিল একজনকে ধাক্কা মারার সময় ওর পিঠে একটা মাংসল পিণ্ড ওর হাতে লেগেছিল, যার জন্য ও চেক করতে চাইছিল। শিবাকে চেক করার পর মহারাজা বুঝতে পারে যে ও ঠিকই বলেছে, এই লোকটাই সেই লোকটা যে ওর মেয়েকে রেপ করেছে। তখন শিবা জানতে চায়, তোমার মনে পাপবোধ যাচ্ছে না? তুমি এরকম একটা কাজ করেছো, তোমাকে তো বারবার চিৎকার করে ছেড়ে দিতে বলেছিল, তাও তুমি এরকম কেন করলে? শিবা বলে, আমার ওই দিন আসার কোনো ইচ্ছে ছিল না, আমার দুই বন্ধু টেনে আমাকে এখানে এনেছে, এখনের মতো ক্ষমা করে দাও, তোমার ডাস্টবিন তো তুমি পেয়েই গেছো। তখন মহারাজা শিবাকে ওর বয়স জিজ্ঞাসা করে। শিবা বলে, আমার বয়স 54। মহারাজা বলে, এই বয়সে এইসব একটা ছোট বাচ্চার সাথে করতে তোমার লজ্জা লাগলো না? পুলিশরা অবশ্য শুনতে পায়নি। পুলিশ তখন জিজ্ঞাসা করে, তুমি এরপর কি করতে চাও ওর সাথে? মহারাজা ঘটনায় এতটাই বিবশ হয়ে গেছিল, ও বলে ছেড়ে দাও। তখন পুলিশ বলে, তোমার সাথে এত বাজে একটা কাজ করেছে, তুমি ওকে ছেড়ে দিতে চাইছো? ও তোমার মেয়ের রেপ করেছে। যা শুনে মহারাজা অবাক হয়ে যায়। আসলে পুলিশ তো নিজেরা ইনভেস্টিগেশন করে বের করে নিয়েছিল একটা ডাস্টবিনের জন্য কেন একটা লোক পাগল হয়ে আছে। ওরা জেনেই গিয়েছিল ওর মেয়ের সাথে রেপ হয়েছিল, আর ওরা জেনে বুঝেই শিবাকে ফাঁসিয়েছে আর মহারাজার কাছে এনেছে। মহারাজাকে একটা কাস্তে দিয়ে বলে, এবার ওকে যা করার তুমি করো, আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। মহারাজা ওকে মেরে ফেলে। তারপর পুলিশ বলতে থাকে, আরেকজনের খোঁজ পাওয়া গেছে তো? আরেকজন পুলিশ জানায়, হ্যাঁ পাওয়া গেছে। তখনই আমরা সেলভাকে দেখি যে ইলেকট্রনিক্স দোকান থেকে মাল নিয়ে একটা নতুন কনস্ট্রাকশনের সাইটে যাচ্ছে, যেখানে আগের থেকেই মহারাজা পৌঁছে যায় পুলিশের দেওয়া খবর অনুযায়ী। মহারাজা এতদিন বুঝতেই পারছিল না কেন তার সাথে এরকম করা হয়েছে, এর পেছনে আসলে কে আছে। সেলভাকে আসতে দেখে ও বুঝতে পারে যে কি ভুল সেলভা করেছে। সেলভা ভেবেছিল মহারাজাই ওকে ধরিয়ে দিয়েছে পুলিশের কাছে, কিন্তু মহারাজা তো কিছু করেনি। ওই দিন মহারাজা হাতটা দিতে গিয়েছিল। সেলভা মহারাজাকে দেখার পর থেকেই মারতে শুরু করে আর বলে, তুমি আমার কাছ থেকে আমার বউ বাচ্চাকে কেড়ে নিয়ে নিজের মেয়ের সাথে সুখে সংসার করছিলে। মহারাজাকে মারতে মারতে সেলভা বলতে থাকে, মেয়ের ওপর কিছু হলে কেমন ব্যথা লাগে বুঝতে পারছো তো এবার? মহারাজা চুপ হয়ে যায়, ও কিছু বলতে পারে না, পড়ে পড়ে মার খেতে থাকে। যখন একেবারেই মারতে চলে যায় সেলভা, তখন মহারাজা ঘুরে দাঁড়ায় আর ভীষণ মারে সেলভাকে। ওর অবস্থা এমন করে দেয় যে যেন উঠতে না পারে। এরপর মহারাজা সেলভাকে জল খেতে দেয়। সে সময় সেলভা বলতে থাকে, আমার কাছে এই শরীরের ব্যথা কোনো ব্যথাই না, তুমি আমাকে 15 বছর আগে যে ব্যথা দিয়েছো সেই ব্যথা আমার এখনো ভরেনি। মহারাজা চুপচাপ শুনতে থাকে। সেলভা বলেই যায়, তোমার মেয়ের সাথে যা করা হয়েছে না, তুমি সারা জীবন তোমার মেয়েকে দেখবে আর কাঁদতে থাকবে, আর বুঝতে পারবে আমার ব্যথাটা কোথায়। মহারাজা তখনও কোনো উত্তর দেয় না। এরপর জ্যোতি তার পিটি মিসের সাথে করে ওই বিল্ডিং এ আসে, কারণ ও ওর বাবাকে বলেছিল একবার হলেও এই লোকগুলোর সাথে ও কথা বলবে। সবাইকে তো পারে না, সেলভাকে বাঁচিয়ে রাখে জ্যোতির সাথে কথা বলার জন্য। জ্যোতি সেলভার কাছে আসে, বলে, তুমি এই গয়নাগুলো চুরি করার জন্যই আমার ওখানে গিয়েছিলে তো? গয়নাগুলো ছুঁড়ে মারে জ্যোতি সেলভার মুখের ওপর আর বলতে থাকে, আজ যদি আমার মতো তোমার কোনো মেয়ে থাকতো তাহলে তাকে জিজ্ঞাসা করতে, তোমার মতো কুকুরের পাল্লায় আমরা রোজ পড়ি, তুমি ভেবো না কোনো বড় তীর মেরে দিয়েছো, আমি এই ব্যথা থেকে একদিন উঠে দাঁড়াবই। তখন সেলভা বলে, আমি যদি জানতাম তুমি এত বকবক করতে পারো ওই দিনই তোমাকে শেষ করে দিতাম। তখন জ্যোতি বলে, তুমি আমাকে শেষ করনি, সেদিন যদি তুমি আমাকে মারতে আজ তুমি বেঁচে থাকতে না। আজকে আমি এখানে এসেছি বলেই বাবা তোমাকে বাঁচিয়ে রেখেছে, আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দিলাম, নাও বেঁচে দেখাও। সেলভা হাসতে থাকে। এখানে মহারাজার এক্সপ্রেশন দেখার মতো ছিল। এরপর জ্যোতি চলে যাওয়ার সময় সেলভা ওই গয়নাগুলো দেখে, যেখানে ও যে মেয়ের জন্য চেনটা কিনেছিল পা দেওয়া, ওই চেনটা দেখতে পায়। আর জ্যোতি যাওয়ার সময় ওর পেছন দিকে ঘাড়ের কাছে এক পুরনো ঘায়ের চিহ্ন দেখতে পায়, যাতে ও মনে করে দেখে ওর মেয়ের পিঠে ছোটবেলায় ঘা হয়েছিল, যেটা ও ব্যান্ডেজ করে দিত। এবার বুঝতে পারে ও জীবনে কি ভুল
ভুল করেছে। আসলে জ্যোতি মহারাজার মেয়ে না। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সেলভার বাড়িতে মহারাজা তার বউ আর মেয়েকে নিয়ে গেছিল যেদিন ওই খেলনা কিনছিল সেই দিন। আর ওই সময় একটা ট্রাক এসে ওদের বাড়িতে ধাক্কা মারে, যাতে করে ওই দিন অ্যাক্সিডেন্টের সময় মহারাজার বউ, সেলভার বউ আর মহারাজার মেয়ে মারা গিয়েছিল। লক্ষ্মীর জন্য বেঁচে গিয়েছিল সেলভার মেয়ে। সেলভা তার মেয়ের সাথেই এই অন্যায়টা করেছে। এটা মহারাজা অনেক আগেই বুঝতে পেরেছিল যখন সেলভাকে দেখেছিল, তাই ও পুরো চুপ হয়ে যায়। সেলভা জানার পর বারবার ভিক্ষে চাইতে থাকে মহারাজার কাছে, আমার মেয়েকে একবার দেখতে দেওয়ার, এটা আমারই মেয়ে না। মহারাজা নিজেকে অনেক শক্ত করে ওকে লাথি মেরে ঠেলে দিয়ে বলে, ও শুধু আমার মেয়ে, তোমার কেউ না। সেলভা আম্মু আম্মু বলে ডাকতেই থাকে, জ্যোতি কিছু বুঝতে পারে না। এখানে অনুরাগ কাশ্যপের অ্যাক্টিং দুর্দান্ত হয়, মানে চোখে জল আনার মতো। সেলভা চিৎকার করে কাঁদতে থাকে। মহারাজা জ্যোতিকে নিয়ে অটো করে ওখান থেকে চলে যায়। সেলভাকে মারে না, কারণ ওর মনের মধ্যে যে পাশ্চিত্য তৈরি হয়েছিল এটা মৃত্যুর থেকেও অনেক বড়। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে সেলভা ওপর থেকে লাফ মেরে দেয়, মানে সুইসাইড করে। এখানেই মুভিটি শেষ হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যেও না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।